হাই, আপনারা ভালো আছেন আশা করি সবাই ভালো থাকবেন। আমিও ভালো আছি। আজকের যে বিষয়ে লাইভে এসেছি, বর্তমান বিশ্বে কিন্তু দেখা যাচ্ছে যে দারিদ্রতা দিনের পর দিন কিন্তু বেশ কিছু অঞ্চলে বেড়ে যাচ্ছে। আর এই সম্পদগুলো মুষ্টিমেয় কিছু মানুষের হাতে গচ্ছিত থাকছে, অর্থাৎ সম্পদের ঠিকঠাক ডিস্ট্রিবিউশন হচ্ছে না। প্রপারলি ডিস্ট্রিবিউশন না হওয়ার কারণে সম্পদের কিছু মানুষের হাতে সম্পদগুলো চলে যাচ্ছে, এবং যার ফলে দেশে অস্থিরতা, আঞ্চলিকতা, অস্থিরতা এগুলো সৃষ্টি হচ্ছে। তো এই বিষয়ে আমরা জানি যে মানুষের হাতে যদি সম্পদ ঠিকঠাকভাবে না পৌঁছায়, তাহলে ব্যক্তি বিকাশ হবে না, আর ব্যক্তি বিকাশ না হলে আপনার দেশও এগোবে না। তো এই বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, যে যে অর্থনীতি, এই যে সারা বিশ্বের অর্থনীতি কিসের উপর নির্ভর করে, আর তার পাল্টা অর্থনীতি কি হওয়া উচিত, এইটা মনে হয় আবার ভাবা উচিত। তো আপনারা সবাই জানেন, এই যে বিশ্বে যে অর্থনীতি বেশিরভাগ দেশে চলছে, সুদযুক্ত অর্থনীতি বা রিবা। আর একটা এর অল্টারনেটিভ বা অল্টারনেটিভ ইকোনমি আছে, সুদমুক্ত অর্থনীতি। এবার দেখা যাক আজকের সমাজে সুদযুক্ত অর্থনীতি, অর্থাৎ ইন্টারেস্ট, লোন উইথ ইন্টারেস্ট, আর লোন উইদাউট ইন্টারেস্ট অর্থাৎ সুদ ছাড়া ঋণ, এই দুটো বিষয়ে আমরা আলোচনা করব। বলছে, সুদমুক্ত অর্থনীতি ও রিবার ধারণা সারা বিশ্বে মানুষের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে। এটি এমন একটি ব্যবস্থা যা ন্যায্যতা, ন্যায় বিচার এবং সমতার নীতির উপর ভিত্তি করে। তাহলে কি আছে? সুদ মুক্ত, অর্থাৎ এমন একটি ব্যবস্থা যেখানে সুদ থাকবে না। তাহলে সেই ব্যবস্থাটাকে বলা হচ্ছে সুদ মুক্ত ঋণ। সুদ মুক্ত ঋণ হলে কি হবে না, এইটা কিন্তু আবার ফের দিনের পর দিন কিন্তু বাড়ছে। এটি এমন একটি ব্যবস্থা যেখানে ন্যায্যতা, ন্যায় বিচার এবং সমতার নীতির উপর ভিত্তি করে। আর রিবাটা কি? অর্থাৎ রিবা একটি আরবি শব্দ যা ঋণ বা ঋণের উপর অত্যাধিক সুদের হার নেওয়ার অনুশীলনকে বোঝায়। রিবা অর্থাৎ এমন একটি ব্যবস্থা যেখানে ঋণ দিলে সুদ দিতে হবে, সেই ব্যবস্থাটাকে বলা হয় রিবা। রিবা একটি হিব্রু শব্দ বা আরবি শব্দ। তো রিবা একটি আরবি শব্দ যা ঋণ বা ঋণের উপর অত্যাধিক সুদের হার নেওয়ার অনুশীলনকে বোঝায়। এটিকে শোষণের একটি রূপ হিসাবে বিবেচনা করা হয়, যা অর্থনৈতিক বৈষম্য এবং অবিচারের দিকে পরিচালিত করে। অন্যদিকে সুদ মুক্ত, যা ঋণ এবং ঋণের উপর সুদের হার চার্জ করা নিষিদ্ধ করে, এবং এই সিস্টেমটি ঝুঁকি বন্টন, লাভ বন্টন এবং পারস্পরিক সুবিধার নীতির উপর ভিত্তি করে। সুদ মুক্ত অর্থনীতির ধারণাটি বহু শতাব্দী ধরে চলে আসছে, তবে সাম্প্রতিক সময়ে এটি নতুন করে আগ্রহ অর্জন করছে। অর্থাৎ এই যে সুদ মুক্ত অর্থনীতি, এটা বেশ অনেক শতাব্দী ধরে চলে আসছে, কিন্তু বিশেষ করে আজকে 2024 সাল এটা আরও বেশি প্রয়োজন হয়ে পড়েছে সারা বিশ্বে। রিবা ও সুদমুক্ত অর্থনীতি, এই যে বিষয় মনে রাখবেন, সারা বিশ্বে দুটি অর্থনীতির দুটি সিস্টেম আছে, একটি সুদমুক্ত অর্থনীতি আর একটা সুদযুক্ত অর্থনীতি। সুদযুক্ত অর্থনীতিকে বলা হয় রিবা, আর সুদমুক্ত অর্থনীতি মানে যেখানে কোনো সুদের ব্যাপারই থাকবে না। এই ঘটনাটি যখন ইসলাম পৃথিবীতে সৃষ্টি হয়, পৃথিবীতে আবির্ভাব হয়, ইসলামের কনসেপ্ট মানুষের মধ্যে আসে, আস্তে আস্তে গ্রথিত হয়, তখন মানুষ, তখনকার চিন্তাবিদ, তখনকার স্কলার, তারা যারা অর্থনীতিবিদ, তারা চিন্তা করতেন যে অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে তো ওয়েলফেয়ার, কল্যাণ করা মানুষের। সেক্ষেত্রে যদি কোনো ঋণ দেওয়ার ক্ষেত্রে যদি ঋণের সাথে সাথে সুদের বোঝা চাপিয়ে দেওয়া হয়, এটা কিন্তু এক প্রকার শোষণ, মানবিক অত্যাচার, বা বলা যেতে পারে গরিবের সৎ ব্যবহার করা। সেক্ষেত্রে তখন ইসলামিক স্কলার শুধু তাই নয়, আরও অন্যান্য জ্ঞানী মানুষ বা অর্থনীতিবিদ, তারাও ভাবতে লাগলেন যে সুদ ছাড়া ও কিভাবে অর্থনীতি চালানো যায়। তখন ইসলামের যারা ফিলোসফার বা দর্শন
ধারী বা ইকোনমিস্ট ছিলেন, তারা কিন্তু এই কথা প্রথমে বললেন যে সমাজে যদি ঋণ দেওয়া হয় এবং সুদ ছাড়া, তাহলে এই ব্যবস্থার মাধ্যমে অধিক সমাজে কল্যাণকর করা সম্ভব। অর্থাৎ সুদযুক্ত যে ঋণ ব্যবস্থা আর সুদ ছাড়া ঋণ ব্যবস্থা, এই দুটোর মধ্যে যদি তুলনা করা যায়, দেখা যাবে সুদ ছাড়া ঋণ ব্যবস্থা সমাজে বা দেশে অধিক কল্যাণকর হয়, এবং পাশাপাশি যদি সুদযুক্ত ঋণের ব্যবস্থা থাকে, তাহলে সমাজে কল্যাণের পরিবর্তে কি হয়, সমাজের শোষণ হয়, ব্যক্তির শোষণ হয়, আর সমস্ত মানুষের সম্পদ সামান্য কিছু মানুষের হাতে গিয়ে পড়ে, জমা হয়। অর্থাৎ ডিসক্রিমিনেশন অফ ওয়েলথ হয়, অর্থাৎ সম্পদের বৈষম্য হয়। সমস্ত মানুষের সম্পদের টাকা, সুদের টাকা কিছু মানুষের হাতে গিয়ে জমা পড়ে। এর ফলে সমাজের বেশিরভাগই মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সামান্য কিছু মানুষ এর থেকে উপকৃত হতে পারে, যাদের হাতে ওই ক্যাপিটালটা থাকবে বা ওই ক্যাপিটালটা যারা ইনভেস্টমেন্ট করে সাথে যুক্ত থাকবে। এছাড়া কিন্তু এই সুদযুক্ত ব্যবসার সাথে সমাজের কল্যাণকর ততটা হয় না, যতটা কল্যাণ হয় সুদ ছাড়া ঋণের ক্ষেত্রে। তাই এই যে বলা হচ্ছে রিবা ও সুদমুক্ত অর্থনীতির ধারণা ইসলামী শিক্ষার গভীরে প্রথিত। ইসলামে রিবাকে একটি বড় পাপ হিসাবে বিবেচনা করা হয়, একটা বড় পাপ, এবং এটা কঠোরভাবে নিষিদ্ধ। মুসলমানদেরকে সব ধরনের রিবা এড়িয়ে চলতে হবে এবং ন্যায় ও ন্যায্যতার নীতির ভিত্তিতে তাদের আর্থিক লেনদেন পরিচালনা করতে উৎসাহিত করা হয়। মালয়েশিয়া, ইরান, জাপান, এমনকি ব্রিটেনের বেশ কিছু অঞ্চলে সুদ মুক্ত অর্থনীতির এখন লাগু আছে। অর্থাৎ ব্রিটেন বলুন, জাপান বলুন, ইরান বলুন, সৌদি আরব, এই সমস্ত দেশের অর্থনীতিতে সুদ ছাড়া অল্টারনেটিভ ইকোনমির তারা চিন্তাভাবনা করে আসছে এবং তারা সুন্দরভাবে প্রয়োগ করছে। এই সুদ মুক্ত ঋণ অর্থায়ন সফলভাবে বাস্তবিত হয়েছে এই সমস্ত দেশগুলিতে। এই দেশগুলি ইসলামিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে, যেগুলো লাভ বন্টন, ঝুঁকি ভাগাভাগি এবং পারস্পরিক সুবিধার নীতিতে কাজ করে। সুদ মুক্ত অর্থনীতির অনেক সুবিধা রয়েছে। এটি ঋণ এবং সুদ প্রদানের বোঝা কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতাকে উৎসাহিত করে। এটি সুদের হারের বোঝা ছাড়াই মূলধনের অ্যাক্সেস প্রদান করা উদ্যোক্তা এবং উদ্ভাবনকে উৎসাহিত করে। সুদমুক্ত অর্থনীতি সমাজের সকল সদস্যের জন্য সমান সুযোগ প্রদানের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার ও সমতাকে উন্নতি করে। এটি এমন একটি ব্যবস্থা যা সহযোগিতা, পারস্পরিক সুবিধা এবং ঝুঁকি ভাগাভাগির নীতির উপর ভিত্তি করে, যা সম্পদ এবং সম্পদের আরও ন্যায়সঙ্গত বন্টনের দিকে পরিচালিত করে। অর্থাৎ সুদ মুক্ত যে অর্থনৈতিক ব্যবস্থা, এর মাধ্যমে ন্যায় বা জাস্টিস এগুলো পরিলক্ষিত হয়। মানুষের ট্রু শব্দে মানে প্রকৃত অর্থে মানুষ লাভবান হয়, সমাজ লাভবান হয়, দেশ এগিয়ে যায়। সুদমুক্ত অর্থনীতিতে তার যেমন সুদযুক্ত অর্থাৎ লোন উইথ ইন্টারেস্ট, এই যে ইকোনমি বা রিবা সিস্টেমে যেমন বেশ কিছু চ্যালেঞ্জ আছে, আবার ঠিক সুদ ছাড়া অর্থনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। না, একটি হলো সিস্টেম সম্পর্কে সচেতনতা এবং বোঝার অভাব। এই যে সুদ ছাড়া যে ঋণ, এই কনসেপ্টটা অনেকেই কিন্তু বুঝলেও বুঝতে চায় না। এটা কিন্তু পরিষ্কার বিজ্ঞান ভিত্তিতে এটা তৈরি এবং বিজ্ঞান ভিত্তিক মনস্কতা নিয়েই তবে এই সিস্টেমটার বাস্তবায়িত করা যাবে। অনেক মানুষ সুদমুক্ত ব্যাংকিং এবং অর্থনীতির সাথে পরিচিত নয় এবং এটি নিঃসন্দেহে অবিশ্বাসের দিক নিয়ে যেতে পারে। আরেকটি চ্যালেঞ্জ হলো সুদমুক্ত ব্যাংকিং এবং অর্থায়নের জন্য অবকাঠামো এবং সহায়তার অভাব। সুদমুক্ত ব্যাংকিং এবং অর্থায়নের বৃদ্ধি সহজতর করার জন্য অনেক দেশে প্রয়োজনীয় নিয়ন্ত্রক কাঠামো এবং প্রাতিষ্ঠানিক সহায়তা নেই। এই যে দেখুন, বর্তমান বিশ্বের প্রায় বেশিরভাগই দেশ
সুদযুক্ত অর্থনীতির উপর নির্ভর। কিন্তু এখন 2024 সালের কথা বলছি, পৃথিবী এমন একটি ডিসক্রিমিনেশন অফ ওয়েলথের মধ্যে পড়েছে, অর্থাৎ বেশিরভাগই মানুষের হাতের অর্থ, তাদের অর্থ সামান্য কয়েকটা মানুষের হাতে গিয়ে পৌঁছাচ্ছে। আজকে যদি দেখেন ভারতবর্ষে আদানি আম্বানিদের হাতে প্রায় আমাদের ভারতবর্ষে যত অর্থ আছে তার মধ্যে প্রায় সম্পদ 80% সম্পদ প্রায় 1% মানুষের হাতে আছে। আর 20% সম্পদ আমাদের ভারতের আছে কত 80% মানুষের হাতে, যার ফলে আজকে শিক্ষা স্বাস্থ্য কোনো কিছুই ঠিকমতো করা সম্ভব হয়ে ওঠে না। তবে এই ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে পারে একমাত্র সুদ মুক্ত ঋণ ব্যবস্থা। সুদ মুক্ত ঋণ ব্যবস্থা করলে কি হবে, যে কোনো যুবক বা যুবতীরা সহজে তারা যে কোনো একটা প্রকল্প গ্রহণ করতে পারবে বা যে কোনো একটা প্রজেক্ট নিতে পারবে। সেখানে যদি তাদেরকে বলা হয় যে সরকার তাদেরকে বিনা সুদে ঋণ দেবে এবং তারা যে প্রকল্প করবে সেই প্রকল্প করার মধ্যে দিয়ে যে লাভ হবে সেই লাভের একটা অংশ সরকারকে রিটার্ন করবে বা ওই আর্থিক সংস্থানকে রিটার্ন করবে। আচ্ছা, জাপানে আছে, ব্রিটেনে আছে, আচ্ছা সৌদি আরবে আছে, বিভিন্ন উন্নত দেশে রয়েছে। আজকের এইটার উপর বেশি গবেষণা হচ্ছে যে সুদ মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা আবার হয়তো পৃথিবীতে শান্তি সাম্য এগুলো ফিরিয়ে আনতে পারে। কারণ পৃথিবী বলুন, আজকের আমাদের দেশ বলুন, আজকের রাজ্য বলুন, আজকে যেদিকে এগুচ্ছে সেখানে তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে। সত্যিকারের কথা যদি বলা যায় যে দরিদ্র মানুষরা দিনের পর দিন অভাবগ্রস্ত হয়ে আরও অন্ধকারে ডুবে যাচ্ছে এবং ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গে দরিদ্র মানুষের সংখ্যা দিনের পর দিন বাড়ছে, আর সরকার এদের দিকে কোনো কর্ণপাত করে না। সেক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো দেশের সরকার বা পশ্চিমবঙ্গ সরকার বা ভারত যদি অন্তত কিছুটা অংশ পাইলট প্রজেক্ট আকারে সুদ মুক্ত অর্থনীতির ব্যবস্থা যদি প্রচলন করে, প্রকৃত অর্থে মানুষের কল্যাণ হবে, দেশের উন্নতি হবে, দেশের অর্থনৈতিক অগ্রগতি হবে, ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে। সুদ মুক্ত অর্থনীতির সাফল্য নির্ভর করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ন্যায্যতা, ন্যায় বিচার ও সমতার নীতির গ্রহণের ইচ্ছার উপর। অর্থ ও অর্থনীতি সম্পর্কে আমরা যেভাবে চিন্তা করি তার একটি দৃষ্টান্ত পরিবর্তন প্রয়োজন। আমরা আজকের দিনে কি দেখছি যে 100 টাকা আমরা কাউকে ধার দিলে তাকে বলি যে 10% সুদে আপনার মাসে দিতে হবে, তাহলে 110 টাকা এক মাসের মধ্যে আমাকে সে দেবে। অর্থাৎ যদি 100 টাকা ফেরত দিতে বলি তাহলে বলবো 11টা ইনস্টলমেন্টে 10 টাকা করে দাও, 11টা পাটে দাও। অর্থাৎ 100 টাকা নিচ্ছ, 11টা পাটে 10 টাকা দিয়ে 110 টাকা দেওয়া। এইভাবে আমরা ভাবি, কিন্তু এই 110 টাকা এবার ও 100 টাকা নিয়ে যদি যে ব্যবসা করুক বা যাই করুক, ওই ব্যবসা থেকে যে লাভ বা লস হবে সেই লাভ ও লস আমার জানার দরকার নেই। আমি 100 টাকা দিয়েছি, তুমি লস হয়ে গেল, তোমার ব্যবসা চৌপাট হয়ে গেল, আমার জানার দরকার নেই। তুমি আমার ওই 100 টাকা ফেরত দেবে এবং আমার 10 টাকা ফেরত দেবে। এর ফলে কি হয়, যে কোনো যুবক বা যুবতী কোনো ব্যবসা করতে আগ্রহী হয় না। এর ফলে দেশে যারা যুবক যুবতী রিস্ক নিতে চায় না, আলটিমেটলি কি দেশ পিছিয়ে যায়। এটা যদি বলা হয় যে আপনাকে 100 টাকা দেওয়া হচ্ছে, আপনি একটা ব্যবসা করুন, ব্যবসা করার ফলে আপনার যে লাভটা হবে লাভের একটা অংশ আপনি আমাকে ফেরত দিন। আর যদি লস হয়ে যায় তাহলে আমি ব্যাংক আপনাকে আমি টাকা দিয়েছি, যেমন রিস্ক নিয়েছি, আপনিও আপনার প্রকল্প করতে গিয়েও রিস্ক নিয়েছেন। রিস্ক নেওয়ার ফলে আপনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনার শ্রম বুদ্ধি সমস্ত কিছু ক্ষতি হয়েছে। আমিও ব্যাংক, তেমনি আমার টাকাও ক্ষতিগ্রস্ত, সুতরাং আমি টাকার ফেরত নেব না। এই সিস্টেমটাই যদি আনা যায় তাহলে কি হবে, দেখবেন দেশের যে কোনো যুবক যুবতীরা তারা অর্থনৈতিক প্রচেষ্টার মধ্যে ঢুকবে এবং আগ্রহ দেখাবে এবং তারা সত্যি দিন রাত পরিশ্রম করবে। আরেকটা উদাহরণ নিলে দেখা যাবে, আরেকটা উদাহরণ নিলে বোঝাতে পারছি। দেখুন, ধরুন মিস্টার রামকে 100 টাকা দেওয়া হলো, সে 100 টাকা নিয়ে ধরুন 4টে বিল্ডিং করলো, 4টে বিল্ডিং বিক্রি করলো ধরুন আপনার 200 টাকায়। তাহলে তার 100 টাকা লোন নিয়ে সে আরো 100 টাকা লাভ করলো 4টে বিল্ডিং বেচে।
তাহলে দেখা যাবে তার লাভ হচ্ছে 100 টাকা। তাহলে এই যে সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থাতে কি হবে না, ওই যে 100 টাকা লাভ করলো, 100 টাকা লাভের আমাকে যদি বলা হয় 1/4 আমাকে দিতে হবে, তাহলে আমি পাবো কত, ব্যাংক কত পাবে, 25 টাকা পাবে। ব্যাংক কত পাবে, 25 টাকা পাবে। আর যদি বলা হয় যে রিভার্স সিস্টেম অর্থাৎ সুদযুক্ত ব্যাংকিং সিস্টেমে যে 10 টাকা আমাকে লোন দেবে, ইন্টারেস্ট, তাহলে ও 100 টাকা ফেরত দেবে এবং 10 টাকা ফেরত দেবে। তাহলে ব্যাংকের এখানে লস হলো। সুদ যুক্ত ব্যাংকের লস হলো কি না, সে মাত্র 10 টাকা পেলো। আর সুদ মুক্ত ব্যাংকের কি হলো, লাভ হলো কি না, ও লাভের 1/4 অংশ চেয়েছে, অর্থাৎ 25 টাকা লাভ হলো। ঠিক এই সুদ যুক্ত ব্যাংকিং ব্যবস্থা সমাজে কিন্তু আর্থিক বৈষম্য ডেকে আনে, অসামঞ্জস্যতা ডেকে আনে, হাহাকার ডেকে আনে, দারিদ্রতা সৃষ্টি করে। আর সুদ ছাড়া ঋণ সমাজে প্রগতি আনে, শান্তি আনে, দেশের অর্থনৈতিক প্রগতি বৃদ্ধি করে। আজকে এই যে সুদ ছাড়া ব্যাংকিং ব্যবস্থা যদি কোনো ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে করা যায়, তাহলে দেখবেন কেউ চাকরির জন্য বসে থাকবে না, আর তাদেরকে তার প্রজেক্ট ওরিয়েন্টেড, প্রকল্প ওরিয়েন্টেড হতে হবে। যে আপনি দিন রাত পরিশ্রম করুন, ব্যাংক আপনাকে বিনা সুদে টাকা দেবে। আপনি যদি লাভ করতে পারেন, লাভের একটা অংশ আপনি ব্যাংকে ফেরত দেবেন। যদি ইন কেস লস হয়ে যায়, তাহলে আপনার আর টাকা ফেরত দিতে হবে না। তবে বাই দা বাই, আপনি আর টাকা কিন্তু ব্যাংক থেকে আর পাবেন না, কারণ আপনার রেটিংটা কমে যাবে, কারণ আপনি একটা প্রকল্প নষ্ট করেছেন। তাহলে আবার যাদের প্রকল্প পাবে তাদেরকে প্রকল্পের সুযোগ দিতে হবে। এটা হচ্ছে ব্যাংকিং সিস্টেম, সুদ মুক্ত ব্যাংকিং সিস্টেম। অর্থাৎ এখানে সমাজের প্রতিটি মানুষকে কিন্তু ইকুয়াল অপরচুনিটি দেওয়া হবে। এর নাম হচ্ছে সুদ মুক্ত অর্থনীতি। দেখবেন গ্রামের যে যুবকটা, যে হয়তো চাকরি পাচ্ছে না বা ভালো কাজ করতে পারছে না বা ভালো কাজে লেবারি খাটতে পারছে না বা তোর শরীর স্বাস্থ্য ভালো নেই, সে কিন্তু যে কোনো মানুষ, সে কিন্তু ওই ব্যাংক থেকে সুদ মুক্ত ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে টাকা নিয়ে যে কোনো একটা দোকান বলুন, একটা ব্যবসা বলুন, যে কোনো একটা উদ্যোগ সে করবে। এবং এই উদ্যোগটা গ্রহণ করার আগে ব্যাংক অবশ্যই তার হাতে কলমে প্রশিক্ষণ দেবে যে আপনি এই যে উদ্যোগটা নিয়েছেন, এই উদ্যোগটা কতটা লাভদায়ক, কতটা চ্যালেঞ্জ, কতটা লস হলে হতে পারে, কতটা লাভ হলে হতে পারে, কেন লাভ হবে, কেন লস হবে, এটা পুরোটাই ব্যাংকের দায়িত্ব হবে ওই যুবক ও যুবতীকে কাউন্সিলিং করে বুঝিয়ে দেওয়া। আজকের সারা বিশ্ব কিন্তু সুদ মুক্ত ঋণ ব্যবস্থার দিকে ঝুঁকছে। যেমন আজকে জাপানে প্রায় জাপান যখন দেশটি তৈরি হয়েছিল, শুনলে অবাক হয়ে যাবেন, জাপান যখন দেশটি তৈরি হয়েছিল, এই জাপান দেশটি গঠন হয়েছিল সুদ মুক্ত অর্থনীতির উপর নির্ভর করে। আজকে আমি সেই কথাগুলো বলবো। রিবা এবং সুদমুক্ত অর্থনীতির ধারণা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার অন্বেষণ এবং আলোচনার প্রয়োজন। এটি এমন একটি ব্যবস্থা যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায় বিচার ও সমতাকে উন্নতি করার ক্ষমতা রাখে। যাই হোক, এটি এমন একটি সিস্টেম যার জন্য আমরা অর্থ এবং অর্থনীতি সম্পর্কে চিন্তা করার পদ্ধতিতে একটি মৌলিক পরিবর্তনের প্রয়োজন। শুধুমাত্র শিক্ষা, সচেতনতা এবং সহায়তার মাধ্যমে সুদ মুক্ত অর্থনীতি বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার একটি কার্যকর ও টেকসই বিকল্প হয়ে উঠতে পারে। অর্থাৎ সুদ মুক্ত যে অর্থনীতি, এটা কিন্তু একটা সমাজের জন্য কল্যাণকর, রাষ্ট্রের জন্য কল্যাণকর এবং ব্যক্তির জন্য অবশ্যই এটা কল্যাণকর। কারণ যাহা ব্যক্তির জন্য কল্যাণকর, তাহাই সমাজের জন্য কল্যাণকর, তাহাই রাষ্ট্রের জন্য কল্যাণকর। সুদ মুক্ত অর্থনীতিতে আরেকটি সুবিধা হলো যে এটি একটি আর্থিক সংকট এবং পদ্ধতিগত আর্থিক স্থিতিশীলতা প্রচার করে। সুদ মুক্ত ব্যাংকিং এর সমালোচনা করা যুক্তি দেন যে এটি একটি বিশ্ব অর্থনীতিতে সম্ভব নয়, যা সুদ ভিত্তিক অর্থের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। যাই হোক, সুদ মুক্ত ব্যাংকিং এর প্রবক্তারা যুক্তি দেন যে বিকল্প আর্থিক উপকরণগুলি বিকাশ এবং নৈতিক অর্থের প্রচারের মাধ্যমে ধীরে ধীরে সুদ মুক্ত অর্থনীতির দিকে রূপান্তর করা সম্ভব। আজকের বিশ্ব যাই বলুক না কেন, একটা দিন এমনই আসবে এবং আনতেই হবে, দেশের, রাজ্যের এবং সারা বিশ্বের কল্যাণকর করার জন্য বিনা সুদে ঋণ ব্যবস্থা চালু করতে হবে। কারণ এটাই একমাত্র সায়েন্স, এটাই একটা বিজ্ঞান,
এটাই একটাই সিস্টেম যাহা মানুষের কল্যাণ লুকিয়ে আছে। সুদযুক্ত অর্থ মানে ঋণে, সুদযুক্ত ঋণে মানুষের বৈষম্য, আর্থিক বৈষম্য তৈরি হয়, দারিদ্রতা তৈরি হয়, সমাজে কলহ তৈরি হয়, সমাজে টেনশন তৈরি হয়। সুতরাং একদিন মানুষ বুঝবে, তাই যারা সুদ মুক্ত অর্থনীতির কথা বলে, সুদ মুক্ত ঋণের কথা বলে, তাদের বিশ্বাস পৃথিবীতে একদিন ধীরে 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 সমস্ত জায়গায় সুদ মুক্ত অর্থনীতির ব্যবস্থা চালু হবে। সংক্ষেপে রিবা এবং সুদমুক্ত ব্যাংকিং সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি ন্যায় বিচার, ন্যায্যতা এবং ন্যায্যতার নীতির উপর ভিত্তি করে সুদমুক্ত ব্যাংকিং এবং একটি সুদমুক্ত অর্থনীতি দারিদ্রতা হ্রাস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে এবং সুদ ভিত্তিক অর্থায়নের একটি কার্যকর বিকল্প প্রস্তাব করছে। যদিও সুদমুক্ত অর্থনীতির দিকে উত্তরণ সহজ নাও হতে পারে, বিকল্প আর্থিক উপকরণের বিকাশ এবং নৈতিক অর্থায়নের প্রচারের মাধ্যমে এটি অবশ্যই সম্ভব। সুদমুক্ত অর্থনীতির এক ঐতিহাসিক উদাহরণ, সুদমুক্ত অর্থনীতি শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে এবং বিশ্বের বিভিন্ন অংশে বহু রূপ নিয়েছে। প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক যুগের বিভিন্ন সমাজে সুদমুক্ত অর্থনীতি পরিলক্ষিত হয়েছে। ঐতিহাসিক উদাহরণগুলি এই ধরনের অর্থনীতিগুলি কিভাবে কাজ করছিল, তারা কি চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়েছিল এবং তারা কি সুবিধা দিয়েছে সেই সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করা দরকার। এই উদাহরণগুলি পরীক্ষা করে আমরা সুদমুক্ত অর্থনীতির সম্ভাব্যতা এবং সুবিধাগুলি সম্পর্কে আরো ভালো ধারণা অর্জন করতে পারি। সুদমুক্ত অর্থনীতির সবচেয়ে পরিচিত ঐতিহাসিক উদাহরণ হলো ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। এই ব্যবস্থায় সুদ নিষিদ্ধ এবং পরিবর্তে লাভ ক্ষতি ভাগাভাগিকে উৎসাহিত করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে ইসলামিক ব্যাংকিং এবং ফিনান্স জনপ্রিয়তা পাচ্ছে। অনেক দেশ এবং আর্থিক প্রতিষ্ঠান এই ব্যবস্থা গ্রহণ করেছে। আরেকটি উদাহরণ হলো প্রাচীন হিব্রুদের দ্বারা চর্চা করা জুবিলি পদ্ধতি, যেখানে প্রতি 50 বছরে ঋণ ক্ষমা করা হতো। এটা একটা হিব্রু ভাষা, জুবিলি, অর্থাৎ প্রতি 50 বছর ঋণ ক্ষমা করে দেওয়া হতো। মানে কি হচ্ছে যে দেশের মানুষকে কি এই যে কৃষকদের ঋণ মুকুব করে দিতে হয়, বা যারা ঋণ নিয়ে রেখেছে হয়তো একটা ঋণ শোধ করতে পারছে না, রাষ্ট্রের উচিত একটা নির্দিষ্ট সময় পর দরিদ্র মানুষদের ঋণ মুকুব করে দিতে হয়। এটা প্রাচীন পদ্ধতি। এই ঋণ মুকুব করে দিলে কি হয়, দেশের যারা ঋণ নিয়েছিল তারা কিছুটা নিষ্কৃতি পেল, তারা ওই বাজে কাজে আর লিপ্ত হলো না, আর সমাজে চোর ছ্যাঁচড়া ডাকাত গুন্ডা বদমাইশ তারা কিছু তৈরি হলো না, বা তার জায়গা জমি বিক্রি করতে হলো না, বা তার ব্যবসা বাণিজ্য নষ্ট করা হলো না। কারণ একটা টাইম পর দেশের মানুষের ঋণ মুকুব করতে হয়। এটা আমরা প্রাচীন পদ্ধতিতে আরবিয়ান কালচার বলুন, হিব্রু কালচারে আমরা দেখেছি। দেশের কৃষক হোক, ছোটখাটো ব্যবসায়ী হোক, ছোট শ্রমিক হোক, তারা যদি ঋণ নিয়ে থাকে একটা 10 বছর হোক 20 বছর পর তারা যদি শোধ না করতে পারে, তাদের ঋণ মুকুব করে দিতে হয়, তবেই দেশের কল্যাণকর হয়। এগুলো চালু করতে হবে আমাদের পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে। কৃষকরা যে ঋণ নেয় সে ঋণ যদি শোধ করতে পারে খুবই ভালো, তার আর ঋণ বাড়িয়ে দাও। যে ব্যবসায়ী ঋণ নেবে সে যদি ঋণ শোধ করতে, তার ঋণের পরিমাণ বাড়িয়ে দাও। আর যে ঋণ দিতে পারবে না, শোধ করতে পারবে না, একটা নির্দিষ্ট বছর পর তার ঋণ কিন্তু মুকুব করে দিতে হয়। এটাই হচ্ছে অর্থনীতির ভাষা। এইভাবে অর্থনীতি চালালে দেশের অগ্রগতি হবে, সমাজের অগ্রগতি হবে। আচ্ছা, সুদ মুক্ত অর্থনীতির আরো কিছু ঐতিহাসিক উদাহরণ এখানে দেওয়া হলো। মানে ব্রিটিশ অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক রবার্ট ওয়েন নিউ হারমোনি নামে একটি সমবায় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। এই সম্প্রদায় সমস্ত সদস্য জমি এবং ব্যবসার মালিকানা ভাগ করে নেয় এবং লাভ সমানভাবে বিতরণ করা হয়। তাদের বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্য সেবা ছিল। যদিও সম্প্রদায়টি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল, এটি সমতা এবং সামাজিক কল্যাণ প্রচারের জন্য সুদ মুক্ত অর্থনীতির সম্ভাবনা প্রদর্শন করেছে। জাপানের ইডো যুগে 1603 থেকে 1868 জিকো কিন নামক একটি ব্যবস্থা প্রচলিত ছিল। জাপানে জিকো কিন এই ব্যবস্থার অধীনে কৃষকরা কোনো সুদ ছাড়াই ফসলের আকারে ঋণ ফেরত দিতেন। এটি কৃষকদের উপর ঋণের বোঝা কমাতে সাহায্য করেছিল এবং তাদের যথেষ্ট খাওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল। জাপানে কি হতো, জাপানের সরকার কৃষকদের ঋণ দিত, সেই ঋণ কৃষকরা শোধ করত ফসল দিয়ে, এবং ওই মূল টাকা শোধ করত, মূল টাকা।
কিন্তু কোনো সুদ দিত না। মধ্যযুগীয় ইউরোপে নাইটস টেম্পলার একটি ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল যা সুদমুক্ত ঋণের নীতির উপর পরিচালিত হয়েছিল। তারা পবিত্র ভূমিতে ভ্রমণকারী তীর্থযাত্রীদের ঋণ প্রদান করে এবং কোনো সুদ নেয়নি। এটি তাদের একটি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জনের অনুমতি দেয়। এই ঐতিহাসিক উদাহরণগুলি দেখায় যে সুদমুক্ত অর্থনীতিগুলি ইতিহাস জুড়ে বিভিন্ন ফর্ম এবং প্রেক্ষাপটে অনুশীলন করা হয়েছে। যদিও প্রতিটি সিস্টেমের নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল, তারা সকলেই অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার প্রচারের একটি সাধারণ গুলি অধ্যয়ন করার মাধ্যমে আমরা আধুনিক বিশ্বে সুদমুক্ত অর্থনীতির সম্ভাব্যতা এবং সুবিধা সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি অর্জন করতে পারি। একটি সুদমুক্ত অর্থনীতি বাস্তবায়নের সম্ভাব্যতা, এই বিভাগে আমরা সুদমুক্ত অর্থনীতি বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করব। সুদমুক্ত অর্থনীতির ধারণাটা বহু শতাব্দী ধরে চলে আসছে, তবে আধুনিক বিশ্বে এটি সম্প্রতি আরো মনোযোগ আকর্ষণ করেছে। অনেক মানুষ বিশ্বাস করে যে একটি সুদমুক্ত অর্থনীতি বিশ্বের অনেক আর্থিক সমস্যার সমাধান, তবে এমনও আছেন যারা বিশ্বাস করেন যে এই ধরনের অর্থনীতি সম্ভব নয়। এই বিভাগে আমরা উভয় দৃষ্টিভঙ্গি অন্বেষণ করব এবং একটি সুদমুক্ত অর্থনীতির সম্ভাব্যতা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করব। তাহলে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা পশ্চিমবঙ্গে যদি আসি 2026 সালে ঈশ্বর আমাদের ক্ষমতায় নিয়ে আসে, তাহলে আমরা একটা সুদ মুক্ত নতুন ব্যাংকিং সিস্টেম উপহার দেব দরিদ্র মানুষদের জন্য। বিশেষ করে যারা আদিবাসী, সংখ্যালঘু, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সম্প্রদায়ের মানুষ রয়েছেন এবং অনেকেই পশ্চিমবঙ্গে যারা আছেন সুদ মুক্ত অর্থনীতিতে অংশগ্রহণ করতে চাইছেন। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষজনরা, তারা তো বেশি। মুসলিমরা আমরা জানি হাদিস কোরআন মুসলিমদেরকে একটাই শিক্ষা দেয়, সর্বদাই মানুষের পাশে দাঁড়াও, সব মানুষ তোমাকে হেল্প করবে, মানুষ তোমাকে বড় করবে, তুমি মানুষের পাশে থাকো। আর মানুষকে যদি তুমি ভালোবাসতে পেরেছো, মানুষকে যদি তুমি সহযোগিতা করতে পেরেছো, মানুষ তোমাকে বড় করবে। ইসলামের প্রধান শর্ত হলো পাশে দাঁড়ানো, পাশে দাঁড়ানো। সে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, সেখানে ধর্মটা বড় কথা নয়, মানুষের পাশেই দাঁড়ানো হলো ইসলাম। তবেই শান্তি আসবে। পৃথিবীতে কখন শান্তি আসবে? যখন সমস্ত মানুষের কাছে খাদ্য, বস্ত্র, বাসস্থান বহুল পরিমাণে থাকবে, তাদের কোনো অভাব থাকবে না, তখনই আসবে পৃথিবীতে শান্তি। আর শান্তি আসার জন্য যে অর্থনৈতিক পরিকল্পনা ইসলামে শুধু নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় সেগুলো প্রয়োগ করা হয়েছে, সেই অর্থনৈতিক পরিকল্পনা যেটা বিজ্ঞানের উপর নির্ভর করে দাঁড়িয়ে আছে, সেই অর্থনৈতিক পরিকল্পনা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে লাগু করতে হবে। কারণ পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে দিনের পর দিনে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং দারিদ্রতা এত প্রকট আকার ধারণ করছে, তারা অন্ধকারে ডুবিয়ে যাচ্ছে গরিব মানুষগুলো। তাদেরকে তুলে আনতে, তাদেরকে দ্বারাই দেশের সেবা করিয়ে নেওয়া, তাদেরকে দ্বারাই দেশের গঠনের কাজে নিয়োজিত করতে হবে। শুধু দরকার সঠিক প্ল্যানিং ও পরিকল্পনা আর সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।